আসসালামু আলাইকুম। আমার আজকের বক্তব্যটা মূলত দিলারা চৌধুরীকে উদ্দেশ্য করে। রিসেন্টলি সেনাবাহিনী নিয়ে তার যে একটা স্টেটমেন্ট সেনাবাহিনীর বিরুদ্ধে, দিলারা চৌধুরীর এই সেনাবাহিনী নিয়ে আজে বাজে মন্তব্য দেওয়া, এটার প্রসঙ্গে আমি আসলে কিছু উত্তর দেওয়ার জন্য আজকে লাইভে আসা। দিলারা চৌধুরীর মতো একজন বিজ্ঞ এবং শিক্ষিত সম্মানিত ব্যক্তি কি করে এমন অযাচিত বক্তব্য সেনাবাহিনী নিয়ে দিতে পারলেন, এটা রিয়েলি খুব শকিং। আমি আসলে ধাপে ধাপে কতগুলো কথা বলবো, আপনারা আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। উনি ওনার কথা বারবার বলেছেন যে সেনাবাহিনী যুদ্ধ করবে, সেনাবাহিনী তাদের জানতে হবে শত্রুকে। তার প্রতি আমার প্রশ্ন রইল, উনি কি আসলে জানেন যে একটা দেশে মিলিটারি পাওয়ার থাকার উদ্দেশ্য কী? আমি যেহেতু ইন্টারন্যাশনাল রিলেশনস প্লাস পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসাবে বা এই বিষয়ে পড়াশোনা করতে বিধে আমি সেই আলোকেই কথাটা বলবো, নট অ্যাজ মিলিটারি পার্সন। উনি হয়তো মনে করতে পারেন যে সামরিক বাহিনীর কর্মকর্তা, তাই সামরিক বাহিনীকে আমি ওন করে কথা বলবো, তা না। আমি পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনসের পার্সপেক্টিভ থেকে আমি এটা বলবো। আপনি যদি নর্মালি একটা গুগলে বা এআইতেও সার্চ দেন যে ইজ মিলিটারি রিকোয়ার্ড ফর ওয়ার অনলি, দেখবেন উত্তর আসবে নো। এটা যদি নর্মালি কমন সেন্স খাটা করেন, মিলিটারি কে বলছে ওনাকে যে মিলিটারি থাকাই মানে যুদ্ধ করতে হবে? এটা কোথা থেকে উনি এই ডেফিনেশনটা পেয়েছে? মানে ইন টার্মস অফ পলিটিক্যাল সায়েন্স অর আপনি ইন্টারন্যাশনাল রিলেশনস যেইভাবে আপনি ব্যাখ্যা করেন, মিলিটারি ইজ নট রিকোয়ার্ড ফর অনলি ফর ওয়ার। বরং মিলিটারিকে রাখা হয় আপনার কনফ্লিক্টকে প্রিভেন্ট করার জন্য। যেমন এই যে পিস কিপিং আমরা কী করি, পিস কিপিংয়ে আমরা কনফ্লিক্টটাকে প্রিভেন্ট করার জন্য মূলত কিন্তু এই সেনাবাহিনী সেখানে পিস কিপিং এরিয়াতে আপনার ডিপ্লয় করা হয়। এখন আমি ওনাকে ইসের মানে মডার্ন স্টেট ক্রাফটের অনুযায়ী আমি ওনাকে একটা জিনিস বলবো যে আপনার মিলিটারির ইয়েটা হচ্ছে প্রাইমারি ইনস্ট্রুমেন্ট হলো পাওয়ার এবং পলিসি। এখন পাওয়ার পলিসি নিয়ে মিলিটারি কীভাবে কাজ করে, এখানে যখন কোনো একটা কনফ্লিক্ট সিচুয়েশন হয় তখন মিলিটারি পাওয়ারটাকে অ্যাপ্লাই করা হয়। পলিসিটা কি, এটা নিয়ে বিভিন্ন নেগোসিয়েশন, বিভিন্ন ধরনের কপারেশন, এই জিনিসগুলো করা হয়। কীভাবে কপারেশন করে, ধরেন বাংলাদেশে এখন বাংলাদেশ আর্মি আপনার পার্শ্ববর্তী দেশ ভারত হোক পাকিস্তান হোক তাদের সাথে কপারেশন, এই যে যেমন দেখবেন রিসেন্টলি রাশিয়া ইন্ডিয়া তারা এক ধরনের মিলিটারি কোঅপারেশন শুরু করেছেন, যেটার মাধ্যমে তারা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তারা কিন্তু একটা এক্সারসাইজ শুরু করে দিয়েছেন। এই ধরনের কোঅপারেশন, অনেক ধরনের কোঅপারেশনের মাধ্যমে এটা করা যায়। তবে আমি এটা তারা বলছি না যে বাংলাদেশ আর্মি যা করতে সব ঠিক, আমি তা বলছি না। অবশ্যই ভুল ত্রুটি থাকতে পারে, কম বেশি থাকতে পারে, কিন্তু ঢালাওভাবে উনি সেনাবাহিনীকে নিয়ে যে কথাগুলো বললো, ওনার জানা উচিত বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা কি বাংলাদেশের জন্য। বাংলাদেশের মানুষ কি জানে যে 71 সাল থেকে বাংলাদেশের যত বড় অ্যাচিভমেন্ট, যত রেগুলেশন, যত সরকার পরিবর্তন, যত কিছু হয়েছে, সব কিছুতে সেনাবাহিনীর অবদান। 75 পরবর্তী বাংলাদেশে যখন সংকট শুরু হয় তখন সেনাবাহিনী অবদান রেখেছে। 77-এ যখন বাংলাদেশ সংকটে পড়ে, সিপাহী বিদ্রোহ যখন হয়, তখন সেনাবাহিনী অবদান রেখেছে। যখন জিয়াউর রহমান হত্যা হয় তখনও বাংলাদেশে একটা সংকট তৈরি হয়, তখনও কিন্তু এই সেনাবাহিনী দেশকে উদ্ধার করেছে। এবং 90-এর গণ অভ্যুত্থান, তখনও সেনাবাহিনীর ভূমিকা। শুধু তা না, যখন আপনার 2006 সালে যখন আপনার 11-11 প্রেক্ষাপট তৈরি হয়, তখনও কিন্তু সেনাবাহিনীর ভূমিকা। এই জুলাই অভ্যুত্থান বলেন, এখানেও সেনাবাহিনীর ভূমিকা। আপনারা অনেক ক্ষেত্রে বলেন না, এই যে এনসিপি জামাত অনেক অনেক কথা বলে না, বিএনপি কী করছে। সবার প্রতি প্রশ্ন, বিএনপির কথা বাদ দিলাম, আপনারা এদের কোনো আন্দোলন সফল হতো যে সেনাবাহিনী টার্ন ব্যাক না করতো? যদি সেনাবাহিনী 3 আগস্ট 5 আগস্ট ভূমিকা না রাখতো, ঘোড়ার আন্ডা করতে পারতো তারা, কি হতো বাংলাদেশে? এখনও শেখ হাসিনা ক্ষমতা থাকতো, এখনও টিল নাও। তাহলে আপনি কিসের ভিত্তিতে সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা করেন? আপনি দিলারা চৌধুরী সেনাবাহিনীকে নিয়ে এত কথা বললেন, আপনি আজকে এই কথা বলতে পারতেন সেনাবাহিনী যদি 5 আগস্ট ভূমিকা না রাখতে পারতো? আপনি বলেন, আপনি কি ভূমিকা রাখতে পারতেন? আচ্ছা, এখন আপনাকে আমি পুঁথিগতভাবে আপনাকে একটু ব্যাখ্যা করি সেনাবাহিনী অ্যাকচুয়ালি ভূমিকাটা কী। সেনাবাহিনী আপনার একটা দেশে সেনাবাহিনী থাকা মানে কি, ডেটারেন্স ক্রিয়েট করা, একটা কমপ্লেন্স তৈরি করা। ডেটারেন্স কমপ্লেন্সের মাধ্যমে আপনি পিস বা আপনার শান্তি এস্টাবলিশ করেন। যেমন ধরেন কথা কথা আপনার তাইওয়ানে আমেরিকান বেজ আছে, সেটার কারণে কি হয়েছে, তাইওয়ান স্ট্রেটে ওখানে কিন্তু তাইওয়ানে একটা নিরাপত্তা, একটা ডেটারেন্স ক্রিয়েট হয়েছে যে কেউ ওখানে হামলা করছে না। এটা এক ধরনের ডেটারেন্স। আবার আরেক ধরনের ডেটারেন্স কীরকম,
আপনার সাথে আমেরিকার সম্পর্ক আছে, এটার মাধ্যমে ট্রেন হয়। আপনার সাথে ভারতের বা পাকিস্তানের সম্পর্ক আছে, আপনার কিছু হলে সে সহযোগিতা করবে। জাপানের কি সামরিক শক্তি খুব বড়? তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়ে আমেরিকার মতো বড় কান্ট্রির সাথে কপারেশনের মাধ্যমে তারা তাদের অবস্থান শক্ত করেছে। সৌদি আরবের মিলিটারি পাওয়ার কি? তাদেরকে নিউক্লিয়ার আছে, বাট সৌদি আরবের সাথে পাকিস্তানের ডিফেন্স প্যাক্ট আছে। সৌদি আরব ইকোনমিক্যাল স্ট্রং হওয়ার কারণে পাকিস্তান ডিফেন্স প্যাক্ট করেছে। সৌদি আরব নিরাপত্তা দিতে পাকিস্তান বাধ্য ডিফেন্স প্যাক্ট অনুযায়ী। তার মানে সামরিক শক্তি যে থাকতেই হবে এবং সেটা মিলিটারি ইনস্ট্রুমেন্টের মাধ্যমে নট নেসেসারি। বা একটা দেশ যদি পার্শ্ববর্তী দেশের প্রতি অন্য জায়গায় শক্তি জাহির করতে চায়, অনেক ওয়ে আছে। আচ্ছা, তারপরে এটা গেল। 2 নম্বর হচ্ছে মিলিটারি ডিপ্লোমেসি সিকিউরিটি, এটাও সামরিক বাহিনীর কাজ। এই জায়গাটা বাংলাদেশ সামরিক বাহিনী নিয়ে আপনি হয়তো দুটা কথা বলতে পারেন, যেখানে মিলিটারি টু মিলিটারি এক্সচেঞ্জ কী আমাদের, বা আমাদের সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সগুলো কী, আমরা কোন দেশ থেকে কী অ্যাসিস্ট্যান্ট পাচ্ছি, এগুলো নিয়ে আপনি টুকটাক কথা বলতে পারেন। বাট এটার দায়টা আবার আলটিমেটলি সেনাবাহিনী না, কারণ এটার দায় সরকারের। মিলিটারি টু মিলিটারি এক্সারসাইজ বা এক্সচেঞ্জ বা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স, এটা সেনাবাহিনী একা সিদ্ধান্ত নিতে পারে না। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু সরকার প্রধানের ভূমিকা রাখতে হবে। সো আমি নাম্বার 1 পয়েন্ট বলছি ডেটারেন্স, নাম্বার 2 হচ্ছে মিলিটারি ডিপ্লোমেসি অ্যান্ড সিকিউরিটি কপারেশন, যেটা সরকার প্রধানের দায়িত্ব, সেনাবাহিনীর একক না। আচ্ছা, তারপর 3 নম্বর একটা বিষয় কি, হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্স অ্যান্ড আপনার ওই ডিজাস্টার রিলিফ। এই জায়গায় সেনাবাহিনী সবচেয়ে একটা বড় ভূমিকা রাখে। বাংলাদেশে যেটা ওয়ার্ল্ডের যে কোনো আর্মির চেয়ে বাংলাদেশ হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্স এবং ডিজাস্টার রিলিফে সবচেয়ে বেশি ভূমিকা রাখে, অ্যান্ড ইট ইজ রিকগনাইজড। তার মানে কি, আমি 3টা পয়েন্টে বললাম, 3টায় আপনি এখানে স্ট্রংলি সেনাবাহিনীকে দায়ী করতে পারবেন না। 4 নম্বর হচ্ছে পিস কিপিং অ্যান্ড স্ট্যাবিলিটি অপারেশনস। বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু পিস কিপিংয়ে ওয়ার্ল্ডে কখনো নাম্বার 1 নাম্বার 2। তার মানে কি, বাংলাদেশ সেনাবাহিনী দৃষ্টান্ত স্থাপন করেছে। এ জায়গায়ও বাংলাদেশ সেনাবাহিনী লিডিং পিস কিপিং অ্যান্ড স্ট্যাবিলিটি অপারেশন। 5 নাম্বার হচ্ছে ডোমেস্টিক সিকিউরিটি অ্যান্ড ইনেট টু সিভিল পাওয়ার। এটাও বাংলাদেশ সেনাবাহিনী, যেটা 5 আগস্ট রিসেন্ট যে সরকার, এই যে নতুন সরকার আসলো, এটার পেছনে আপনার এই যে ইলেকশন হইল, সব কিছু সেনাবাহিনীর ভূমিকা। তার মানে কি, আমি যে 5টা পয়েন্ট বললাম, এই 5টাতেই সেনাবাহিনীর সবচেয়ে বড় ভূমিকা। শুধু একটা পয়েন্ট নিয়ে কথা বলতে পারবেন, যেটা আমি 2 নম্বর পয়েন্টটা বলেছি, যে আপনার মিলিটারি ডিপ্লোমেসি অ্যান্ড সিকিউরিটি কপারেশন, যেখানে অলরেডি আমি বলেছি যে সরকার প্রধান দায়িত্ব। আচ্ছা, এখন একটা বিষয় বলি, বাংলাদেশ সেনাবাহিনী, তারপরে আপনি বলেছেন মিষ্টি বানানোর কথা। এখন দিলারা চৌধুরী হয়তো জানেন না, বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্যরা মিষ্টি বানায় না, তারা ম্যানেজমেন্ট লেভেলে, স্ট্র্যাটেজিক লেভেলে কাজ করে। যেমন ধরুন ট্রাস্ট ব্যাংকে সেনা কর্মকর্তারা চালায়, হাজার হাজার সিভিল এমপ্লয়ি সেখানে চাকরি করে। আজকে ট্রাস্ট ব্যাংক সেনাবাহিনী বন্ধ করে দিক, তখন মজা পাবেন। এই মানুষগুলোতে আপনার এমপ্লয়মেন্ট অপরচুনিটি আপনি ক্রিয়েট করেন, পারবেন না। তারপরে এই যে দেখেন বিভিন্ন ব্যাংকগুলো ডুবতেছে, ট্রাস্ট ব্যাংক কিন্তু লিডিং আছে। কেন? কারণ সেনাবাহিনীর ম্যানেজমেন্ট। তারপরে বিএমটিএফ, আপনার সিভিল অর্গানাইজেশন বিএমটিএফ চালাইতে পারেন নাই, ভঙ্গুর প্রতিষ্ঠান, সেটা সেনাবাহিনী দাঁড় করাইছে। এখন এই বিএমটিএফ সেনাবাহিনী ম্যানেজমেন্ট বের করে দেন, দেখেন কয়দিন পরে কি হয়। আজকে আপনার এই যে রিসেন্টলি যে পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশ ডিপার্টমেন্ট অনেক কিছু দাবি করতেছিল, এভিয়েশন লাগবে, ওই অনেক কিছু লাগবে সেনাবাহিনীর আদলে, কিন্তু সেখানে কিন্তু তারা অনেক কিছু রাজি হয় নাই। স্বরাষ্ট্র মন্ত্রীর বক্তব্যটা শুনেন, যে আপনারা আগে প্রুভ করেন নিজেদেরকে, আমরা তারপরে এই বিষয়ের কথা বলবো। কেন? কারণ কি, সেনাবাহিনী একটা জিনিস যেভাবে মেনটেন্যান্স করতে পারে, এটা বাংলাদেশের কোনো অর্গানাইজেশন পারবে না। সবাই সেনাবাহিনী দেখে অনেক কিছু চায়, কিন্তু সেনাবাহিনীর মতো কাজ করতে পারে না। আপনার মেশিন টুলস ফ্যাক্টরি আপনি এখন বন্ধ করেন, আনএমপ্লয়মেন্ট শুরু হয়ে যাবে। বাংলাদেশের যত সেক্টর আছে, প্রতিটা সেক্টরে সেনাবাহিনীর কম বেশি ভূমিকা আছে। এটা মিষ্টি বানানো না, সেনাবাহিনী স্ট্র্যাটেজিক লেভেলে, ম্যানেজমেন্ট লেভেলে কাজ করে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে 100টা শিক্ষা প্রতিষ্ঠান যদি সিরিয়াল করেন, তার মধ্যে 50%-এর বেশি পাবেন সেনাবাহিনীর প্রতিষ্ঠান। কেন? কারণ কি, সেনাবাহিনীর ম্যানেজমেন্ট। বাংলাদেশের সেনাবাহিনী, আপনার বাংলাদেশ কি আপনার মানে অ্যাকচুয়ালি বাংলাদেশের অবস্থানটা কি? বাংলাদেশ কি যুদ্ধবাজ কোনো একটা দেশ যে সারাক্ষণ যুদ্ধ নিয়ে প্রস্তুতি নিবে? বাংলাদেশ হচ্ছে এখন সবচেয়ে বড় ভূমিকা রাখবে তার অর্থনীতিটাকে উন্নত করার জন্য, কপারেশন বৃদ্ধি করার দিকে তারা সবচেয়ে বেশি চেষ্টা করবে। সেই দিকে না দিয়ে আপনি এখন ওই জায়গায় কিছু পারেন না, সরকারকে দিয়ে কিছু করাইতে পারেন না, দোষটা চাপাই দিয়েছেন সেনাবাহিনী। সরকার যদি চায়, সেনাবাহিনী সেটা কেন করবে না? বাংলাদেশে কেন লং রেঞ্জ মিসাইল নাই বলেন? এটা কি সেনাবাহিনীর দোষ? কেন বাংলাদেশে লং রেঞ্জ মিসাইল নাই? কেন? এই যে দেখেন, পাকিস্তানের সাথে আপনার রিসেন্টলি একটা এয়ারফোর্সের কোনো একটা বিষয় নিয়ে অলরেডি নানান কথা শুরু হয়ে গিয়েছে।
তো এখানে সেনাবাহিনী কী করবে? এখানে এয়ারফোর্স কী করবে? ডিফেন্সের কী দোষ? তারা অনেক কিছু চাইলে হবে না, এখানে সরকারের ভূমিকা রাখতে হবে, যেটা প্রিভিয়াস সরকার কোনো ভূমিকা রাখে নাই। 17 বছর সেনাবাহিনীকে ঠিকভাবে কাজ করতে দেয় না, এটা কি সরকার দেয়নি? সেনাবাহিনীর দোষ কী? সেনাবাহিনীকে কি বলতে পারবে সরকার যে এই জিনিসটা সেনাবাহিনীতে যদি এই কয়টা ট্যাঙ্ক কিনবে সেনাবাহিনী কি কোনো না করবে? এই কয়টা বিমান কিনবে সেনাবাহিনী না করবে? এই কয়টা আপনার আর্টিলারি গান কিনবে সেনাবাহিনী না করবে? আপনি কোন জায়গায় মিলিটারি ক্যাপাসিটি বৃদ্ধি করবেন সেনাবাহিনী আপনাকে না করবে? কোথাও না করবে না। আপনি সেনাবাহিনীকে সামরিক শক্তি বৃদ্ধি করতে আপনি সহায়তা করেন, সেনাবাহিনী ঠিকই করবে। তো সেনাবাহিনী বসে না থেকে সরকারের অর্থনীতিতে চাপ তৈরি না করে নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে, এতে প্রশংসা করেন। বাজেট নিয়ে কথা বলেন সেনাবাহিনী বাজেট সম্পর্কে আপনি জানেনই না। বাংলাদেশ সরকারকে সেনাবাহিনী টাকা দেয় কিভাবে জানেন? এই যে পিস কিপিং করছে, এখানে রিইম্বার্সমেন্টের যে মানি টাকা আসে আর ডলার আসে, এই ডলারের কত পার্সেন্ট সেনাবাহিনী নেয় আপনি জানেন? জানেন না। কত পার্সেন্ট সরকারের কোষাগারে যায় তাও জানেন না। এই পিস কিপিংয়ের কারণে বাংলাদেশ সরকার অনেক বড় ধরনের অর্থনৈতিক সংকট থেকে বেঁচে যাচ্ছে। সেনাবাহিনীর অনেক ঘটনা আছে যে সেনাবাহিনী থেকে বাজেটে টাকা সরকারকে ফেরত দেওয়া হয়েছে, বিশেষ করে হাসান মাসুদ চৌধুরীর সময়। খোঁজ নিয়ে দেখেন, জানতে পারবেন। সেনাবাহিনীর তেলের খরচ পর্যন্ত আপনার তখন আপনার সঞ্চয় করে সেই টাকা ফেরত দেওয়া হয়েছে। প্রতিটা জায়গায় সেনাবাহিনীকে নিয়ে আপনার পজিটিভ কথা বলার সুযোগ আছে। এগুলো না বলে আপনি কি করলেন? নেগেটিভ কিছু কথা বলা শুরু করে দিলেন। আচ্ছা, লাস্টে আমি একটা কথা বলি, যেহেতু ইন্টারন্যাশনাল রিলেশনশিপ আমি কথাটা শুরু করছি। আপনার রিয়েলিজমের থিওরি অনুযায়ী হচ্ছে কি একটা বিষয় হচ্ছে যে পুরা আপনার আমাদের যে ইন্টারন্যাশনাল সিস্টেমটা হচ্ছে কি একটা অ্যানার্কিক সিস্টেম, মানে একটা নৈরাজ্য। এই অ্যানার্কিক সিস্টেমে আপনার মিলিটারি পাওয়ারটা বাড়াইতে হবে। মিলিটারি পাওয়ার বাড়ানো মানে হচ্ছে আপনার মানে যেটাকে সিকিউরিটি ডিলেমা বলা হয়, যে প্রতিবেশী পার্শ্ববর্তী দেশগুলো যখন দেখবে আপনার মিলিটারি পাওয়ারটা অনেক ভালো তখন তারা আপনাকে পরোয়া করবে। কিন্তু সেই বিষয়টাকে আপনার খেয়াল রাখতে হবে। আপনি এখানে আপনার পার্শ্ববর্তী দুইটা দেশ ভারত পাকিস্তান, তারা দুইটাই হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার সম্পন্ন। আপনি এখানে আপনার কি নিউক্লিয়ার পাওয়ার আছে? নাই। এখন সেইটা পাওয়ার যদি বাড়াইতে চান, সেটা কি সেনাবাহিনী চাইলে পারবে? ডিফেন্স পারবে? এইটা হচ্ছে অনেক হাই লেভেলের স্ট্র্যাটেজিক ডিসিশন। এটা কার? এটা সরকারের সিদ্ধান্ত। এটা কোনো ডিফেন্স এই সিদ্ধান্ত নিতে পারে না, এটা সরকারের কৌশলের ব্যাপার। মায়ানমার নিয়ে আপনি কিছু কথা বলেছেন। মায়ানমারের সীমান্তে এখানে সেনাবাহিনীর ক্যাপাসিটি যা আছে সেই ক্যাপাসিটিতে তারা ওখানে যে ভূমিকা রেখেছে, আপনার তো 17 বছরের সরকার যা করছে শেখ হাসিনা পিরিয়ড, তার মধ্য দিয়ে মায়ানমারটাকে যে কিভাবে ট্যাকেল দিছে, এতে তো আপনার পূজা করা উচিত। আপনি তো খোঁজ খবরই রাখেন না। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে কি, লাস্টে আপনার ক্লোজউইটসের একটা উক্তি দিয়ে আমি কথা শেষ করি। ক্লোজউইটসের একটা উক্তি হচ্ছে, তিনি বলেছেন যে আপনার সেনাবাহিনী মূলত মিলিটারি ফোর্স সবসময় ইউজ করা হয় পলিটিক্যাল টুল হিসেবে, মানে কাইন্ড অফ এটা হচ্ছে একটা পলিটিক্যাল টুল, যেটার উদ্দেশ্য থাকে আপনার পলিটিক্যাল গোল অর্জন করা। আপনার পলিটিক্স সেনাবাহিনীকে আলটিমেটলি কিন্তু পলিটিক্যাল টুল হিসেবে ইউজ করা হয়। এবং আপনার এই বাংলাদেশে সেনাবাহিনী কিন্তু প্রতিবার এই পলিটিক্যাল টুল হিসাবেই ইউজ হয়েছে। এটা সেনাবাহিনী স্বেচ্ছায় হয় নাই, পরিস্থিতি তাকে বাধ্য করেছে। কিভাবে? 75 পরে পরিস্থিতি বাধ্য করেছে, 77-এ পরিস্থিতি বাধ্য করেছে, 81 সালে জিয়া হত্যার পরে পরিস্থিতি বাধ্য করেছে, 90-এর গণ অভ্যুত্থানে নুরুদ্দিন যদি ওই মুহূর্তে সরকারের মানে এরশাদের বিরুদ্ধে না যান, ওই মুহূর্তে যদি আপনার সহযোগিতা না করেন, গণতন্ত্র এস্টাবলিশড হয় না। পরিস্থিতি বাধ্য করেছিল যে সেনাবাহিনীর ওখানে ভূমিকা রাখা। এবং 2006-এর 1/11 সেনাবাহিনী পরিস্থিতির কারণে বাধ্য হয়েছিল, যেটা আমার পূর্ববর্তী বক্তব্যতে উল্লেখ করেছি, আপনারা শুনলে জানতে পারবেন। তারপর রিসেন্ট যেটা 5ই আগস্ট, এটাও পরিস্থিতির কারণে। তো সেনাবাহিনী পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল লোকজন পলিটিক্যাল টুলস হিসাবে এই সেনাবাহিনীকে ইউজ করছে, আবার এই পলিটিক্যাল লোকজন এই সেনাবাহিনীকে দোষ দিচ্ছে। সেনাবাহিনী কি নিজে বেনিফিশিয়ারি হচ্ছে? আচ্ছা, এখন বিভিন্ন কাজকর্ম নিয়ে কথা বলবেন। বাংলাদেশে যত কনস্ট্রাকশন কাজগুলো হচ্ছে, অনেক কাজ সেনাবাহিনীকে দেওয়া হচ্ছে। কেন? দুর্নীতি বন্ধ করার জন্য। আপনারা সব কোন সেক্টরে, এডুকেশন সেক্টর বলেন, রোডস অ্যান্ড হাইওয়েজ বলেন, যেই সেক্টর বলেন, আপনি পানি সম্পদ, নৌ পরিবহন, ড্রেজিং, সব জায়গায় আপনি সেনাবাহিনী থেকে কাজ নিয়ে তাদেরকে দেন, দেখেন কত পার্সেন্ট চুরি হয়। কোন কাজটা সেনাবাহিনী করছে কাজের ত্রুটি আছে বলেন? একটা উদাহরণ দেন যে এই ব্রিজটা, এই কালভার্ট, এই রাস্তা সেনাবাহিনী করছে কিন্তু কাজের মান খারাপ। বলতে পারবেন? পারবেন না। আচ্ছা, তারপরে যে বলেন যে এখানে সেনাবাহিনী এইসব জায়গায় ইনভলভ হওয়ার কারণে আর্মি নষ্ট হচ্ছে, ঠিক আছে, আর্মিকে তাহলে এখানে কাজ দিয়েন না।
আপনার দেশটাকে ঠিকভাবে চালান। কে না করছে আপনাকে দেশ চালাইতে? দেশ ঠিকমতো চালান। দেশ ঠিকমতো চালাইতে পারবেন না, কিন্তু দোষটা দিবেন সেনাবাহিনীর। এই যে দিলারা চৌধুরীর মতো যারা এন্টি আর্মি বিদ্বেষী আছে, এই মানুষগুলোর কারণে সত্যি কথা আমি বলি এক ধরনের একটা কাপুরুষ মানুষ, কাপুরুষ উচিত চিন্তা চেতনা এদের, হীনমন্যতা থেকে তারা এইসব কথাবার্তা বলে, বা সেনাবাহিনীর সাফল্য তাদের দেখে ভালো লাগে না, নিজেরা কোনো কিছু করতে পারবে না, এবং তারা অন্য জায়গায় আপনার ওই যে শাহরিয়ার কবির ছিল, সারাক্ষণ সেনাবাহিনীর সমালোচনা করতো, কিন্তু করোনাকালীন সময়ে এই সেনাবাহিনী সিএমএসে যা ভর্তি ট্রিটমেন্ট নিছে, তারপরে আবার সেনাবাহিনীর প্রশংসা করছে। তার মানে সেনাবাহিনীর সুবিধা পাচ্ছেন না বিধে আপনারা এসব মন্তব্য করতেছেন। সেনাবাহিনীর সুবিধা আপনাকে দিবে, আপনাকে ভিআইপি প্রোটোকলে সিএমএসি ট্রিটমেন্ট দেবে, আপনি ঠিকই প্রশংসা করা শুরু করবেন। সো আমি আশা করি আপনি অসুস্থ হলে যেন আপনার ট্রিটমেন্ট দরকার হলে সিএমএইচে আপনি যাতে পান, এবং আশা করি তারপর আপনি প্রশংসা করবেন। কারণ বাংলাদেশের স্বভাব তো হচ্ছে এইটা, সুবিধা না পাওয়া পর্যন্ত সত্য কথা বলে না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।